নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কি ছিল? উত্তরটা হবে হচ্ছে হরিকেল। তারপর আছে 2 সঠিক উত্তরটি নির্বাচন করো। রাজা ভোজ 836 থেকে 885 খ্রিস্টাব্দ ছিলেন। অপশান এ পাল, অপশান বি গুর্জর প্রতিহার, অপশান সি ভোজ, অপশান ডি রাষ্ট্রকূট বংশের রাজা। সঠিকটা হবে অপশান বি গুর্জর প্রতিহার। তারপর 3 শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল ড্যাশ নামে নগরীটি? উত্তরটা হবে হচ্ছে থাঞ্জাভুর বা তাঞ্জোর। তারপর 4 হিজরত বলতে কি বোঝো? উত্তরটা হবে হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে বলে। তারপর 5 বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। উত্তরটা হবে 1206। তারপর 6 বলেছে নাড়ু বলতে কি বোঝো? চৌল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। তারপর 7 শূন্যস্থান পূরণ করো। বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের ড্যাশ অংশ কর হিসাবে নিতেন। উত্তরটা হবে 6 অংশ। তারপর 8 কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? পাল যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। সেটাই ছিল সাধারণ নিরক্ষর লোকের ভাষা। তারপর 9 তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন। তারা বৌদ্ধ ধর্মে অনুরাগী হয়ে উঠেছিলেন। তবে শশাঙ্কের আমলে বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল। পাল যুগের মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এছাড়া সহযান ও কালচক্রযান নামে আরও 2 রকমের বৌদ্ধ ধর্মমত এই সময় জন্ম হয়। সহজানকে সহজিয়াও বলা হয়। 10 বাংলায় কোন তুর্কি সেনাপতি শাসনের সূচনা করেন? উত্তরটা হবে মোহাম্মদ বখতিয়ার খলজি। তারপর 2-1 মাৎস্যান্যায় বলতে কি বোঝো? অর্থ মাৎস্যান্যায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। প্রকৃত অর্থ পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর সালটা হচ্ছে 137 খ্রিস্টাব্দ পর বাংলায় দুর্বলের সম্পত্তি সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে। অরাজক অবস্থায় মাৎস্যান্যায় নামে পরিচিত। অবসান এই অরাজকতার অবসানকল্পে বাংলায় গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান 750 খ্রিস্টাব্দ। 2 রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিল। এইভাবে বল্লাল সেন পাল রাজত্বের উপর চূড়ান্ত আঘাত করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। বল্লাল সেনের ছেলে এবং উত্তরাধিকারী লক্ষণ সেন আনুমানিক 1179 থেকে 1204 বা 5 খ্রিস্টাব্দ প্রয়াগ, বারাণসী এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। লক্ষণাবতী গৌড় ছিল ওই আমলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর। 1204 থেকে 5 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের কার্যত অবসান ঘটেছিল। 2-3 শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব বা শিবের উপাসক। আর্য মঞ্জুস শ্রীমূল্যকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়াংজাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিত এ শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পরে সুয়াংজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহার সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক সিং পড়েছিল বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় শশাঙ্কের প্রতি লেখকেরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। 2-4 ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিল সুলতান মাহমুদ। তিনি আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার উত্তর ভারত আক্রমণ করেন। গজনী সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
কিন্তু তিনি শুধুই একজন যোদ্ধা ছিলেন না, ভারত থেকে তিনি যেমন প্রচুর সম্পদ লুট করেছেন, তেমনি নিজের রাজ্যে ভালো কাজে তা ব্যয় করেছেন। তার আমলে রাজধানী গজনি এবং অন্যান্য শহরকে সাজানো হয়েছিল। মাহমুদ এখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমুদরিয়ার নদী উপর বাঁধ নির্মাণ করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন অল বিরুনি এবং ফিরদৌসি। অল বিরুনি ছিলেন দর্শন এবং গণিতে পণ্ডিত। ভারতে তিনি পর্যটক হিসাবে আসেন। তার লেখা কিতাব অল হিন্দ সে সময় ভারতের ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ। কবি ফিরদৌসি শাহনামা কাব্য লিখেছিলেন। 2005 চর্যাপদ কি এর রচয়িতা কারা? খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। বাংলা ভাষার নিদর্শন, আদি বাংলা ভাষার নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদ উদ্ধার, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন। রচয়িতা হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যরা। 1. বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। রাজবংশ পাল সেন সময়কাল আনুমানিক 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। সেন হচ্ছে খ্রিস্টীয় একাদশ শতক 1204 থেকে 1205 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ। উল্লেখযোগ্য শাসক গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল। আর সেনে হচ্ছে বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। উল্লেখযোগ্য ঘটনা: ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, শিক্ষা, শিল্প, স্থাপত্যের বিকাশ, কৈবর্ত বিদ্রোহ। আর সেন ব্যবস্থায় কড়াকড়ি, তুর্কি অভিযান। প্রতিষ্ঠা: কয়েক বছর পর মাৎসান্যায় অবস্থার অবসান ঘটিয়ে বাংলার প্রভাবশালী লোকেরা অষ্টম শতকে গোপালকে রাজা হিসাবে নির্বাচন করেন। আনুমানিক 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। সেন হচ্ছে সামন্ত সেন নামে এক ব্যক্তি এবং তার ছেলে হেমন্ত সেন একাদশ শতকের কোনো এক সময়ে কর্ণাট থেকে রাঢ় অঞ্চলে চলে আসেন এবং সেখানে সেন রাজাদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। রাজ্য পরিধি: পাল শাসনের প্রথম 100 বছরদের ক্ষমতা বিস্তারের সময়কাল। গোপালের উত্তরাধিকারী ধর্মপাল এবং ধর্মপালের ছেলে দেবপাল উত্তর ও দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং উত্তর পশ্চিমে কম্বোজ থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল রাজ্য বিস্তার লাভ করেছিল। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন রাঢ় গৌড়, পূর্ববঙ্গ ও মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বৃদ্ধি করেছিলেন। বল্লাল সেন পাল রাজ্যের কিছু অংশ দখল করেন এবং সেন প্রয়াগ, বারাণসী ও পুরীতে সেন রাজ্যের পরিধির বিস্তার ঘটান। পরাক্রমশীলতা: উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল তাতে পাল রাজা ধর্মপাল ও তার ছেলে দেবপাল অংশগ্রহণ করেছিলেন। 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কি অভিযান ঘটলে প্রতিরোধ না করে সেন রাজা লক্ষণ সেন নৌকা যোগে পূর্ববঙ্গের দিকে পালিয়ে যান। পৃষ্ঠপোষকতা: পাল রাজারা ছিল পরম ধর্ম সহিষ্ণু। তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ছাড়াও শিক্ষা ও শিল্প স্থাপত্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। সেন রাজা বল্লাল সেন ছিলেন রক্ষণশীল গোঁড়া হিন্দু। তিনি ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করতে গিয়ে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন। সেন যুগে সমাজ বর্ণ ব্যবস্থা কড়াকড়ি নিয়মে আবদ্ধ ছিল। বিদ্রোহ: একাদশ শতকের শেষ দিকে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ দেখা গিয়েছিল। ত্রয়োদশ শতকের প্রথম দিকে তুর্কি আক্রমণ ব্যতীত সেন রাজাদের কোনো প্রজা বিদ্রোহের সম্মুখীন হতে হয়নি। 3.2 মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসাবে চিহ্নিত হয়ে আছেন, কিন্তু তিনি শুধুই একজন যোদ্ধা ছিলেন না, ভারত থেকে তিনি যেমন প্রচুর সম্পদ লুট করেছেন, তেমনি নিজের রাজ্যের ভালো কাজে তা ব্যয় করেছেন। তার আমলে রাজধানী গজনি এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজানো হয়েছিল। মাহমুদ সেখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা এবং
আমুদরিয়ার নদীর ওপর বাঁধ নির্মাণ করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন অল-বিরুনি এবং ফিরদৌসী। অল-বিরুনি ছিলেন দর্শন এবং গণিতে পণ্ডিত। ভারতে তিনি পর্যটক হিসাবে আসেন। তার লেখা কিতাব অল হিন্দ সে সময়ের ভারতের ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ। কবি ফিরদৌসী শাহনামা কাব্য লিখেছিলেন। সূচনা: স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা নয়, ধনরত্ন লুণ্ঠনের উদ্দেশ্যেই সুলতান মাহমুদ একাধিকবার ভারত আক্রমণ করেন। মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য অর্থলাভ। সমকালীন ভারতে হিন্দু মন্দিরগুলি প্রচুর ধনরত্নে পূর্ণ ছিল। এই সম্পদ লাভ করতে ভারত আক্রমণ করে মাহমুদ হিন্দু দেবদেবীর সোনার মূর্তিসহ কোটি কোটি স্বর্ণমুদ্রা ও অলঙ্কার লুট করেন। ইসলামের প্রসার: কথিত আছে সুলতান মাহমুদ খলিফার কাছ থেকে উপাধি প্রাপ্তির বিনিময়ে ইসলামের প্রসারে নিয়োজিত থাকার শপথ নেন। তার দরবারে ঐতিহাসিক বীর মতে ভারত অভিযানের দ্বারা মাহমুদ নিজ বিশ্বাস ও ধর্মের প্রতি মহৎ কর্তব্য পালন করেন। মধ্য এশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠা: মধ্য এশিয়ার সাম্রাজ্য বিস্তার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে মাহমুদ বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। তাদের ভরণ পোষণের অর্থ সংগ্রহের লক্ষ্যে তিনি ভারত আক্রমণ করেন। শাহী রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব: আল-কুতগিন এবং সুবুক্তগিনের সময়ও শাহী রাজ্যের সঙ্গে গজনির দ্বন্দ্ব ছিল। স্বভাবতই উত্তরাধিকার সূত্রে সুবুক্তগিনের পুত্র সুলতান মাহমুদ শাহী রাজ্যের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। অন্যান্য রাজপুত রাজ্যগুলি শাহী রাজ্যকে সমর্থন করলে সুলতান মাহমুদ তাদের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার উত্তর ভারত আক্রমণ করেন। 3 পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল ও সেন যুগে সামাজিক জীবন পেশা: বাংলার অধিকাংশ মানুষ ছিল কৃষিজীবী। এছাড়াও কামার, কুমোর, ছুতোর, জেলে, বণিক, কসাই, চর্মকার, ডোম ও বেদ হিসাবে মানুষ জীবিকা নির্বাহ করত। অরণিক, চিকিৎসক ও পুরোহিতদের কাজও সমাজে পেশা হিসাবে প্রচলিত ছিল। বর্ণ ও জাতি: এ সময় বর্ণের পাশাপাশি পেশাভিত্তিক জাতির অস্তিত্ব ছিল। পাল যুগে কড়াকড়ি না থাকলেও সেন যুগে জাতপাত ও অস্পৃশ্যতার নিয়মগুলি জোরদার হয়। নারীদের অবস্থা: দুই যুগে নারীদের অবস্থা উন্নত ছিল না। সেন যুগে বাল্যবিবাহের প্রচলন ঘটে এবং সতীদাহের প্রচলন বাড়ে। খাদ্য, পোশাক ও অলঙ্কার: বাঙালির প্রিয় খাদ্য ছিল ভাত, শাকসবজি, ঘি, মাছ, দুধ, গুড় ইত্যাদি। পুরুষেরা সাধারণত ধুতি পরত। নারীরা শাড়ি ও গলায় হার, হাতে বাজুবন্ধ, কানে দুল প্রভৃতি গয়না পরত। পাল ও সেন যুগের ধর্ম: পাল রাজারা বৌদ্ধ ছিলেন, কিন্তু তাদের ধর্মীয় গোঁড়ামি ছিল না। রাজ্যে ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মমতের সহাবস্থান ছিল। বৌদ্ধরা বুদ্ধের আরাধনা করতেন। বজ্রযান নামে বৌদ্ধ ধর্মমত সে সময় জনপ্রিয় ছিল। সেন রাজারা গোঁড়া ব্রাহ্মণ্যবাদী ছিলেন। তাদের সময় বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। সেন আমলে অগ্নি, ইন্দ্র, সূর্য, কুবের, বৃহস্পতি, মাতৃকা, শিব, বিষ্ণু প্রমুখ দেবদেবীর পুজো করা হতো। সেন রাজারা ছিলেন, লক্ষণ ছিলেন বৈষ্ণব। তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।